প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রুশোর রাজনৈতিক তত্ত্বগুলোর মধ্যে বা রাজনৈতিক চিন্তা দর্শনের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক বা তত্ত্ব, সেটা হচ্ছে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, বা আমরা বলতে পারি রুশোর সামাজিক চুক্তি মতবাদ বা সামাজিক চুক্তি তত্ত্ব। এবার এটা আলোচনা করার পূর্বে বা আলোচনার বিশদে যাওয়ার আগে আমরা রুশো সম্পর্কে কিছু আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, বা রুশো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমাদের থাকতে হবে। এটা ঘটনা বা এটা আমরা জানি, সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক বা অন্যান্য ডিসিপ্লিন যেগুলো আছে, সেটা হিস্ট্রি ধরো, এডুকেশন ধরো, বা যে কোনো সাবজেক্টই ধরো, সেই ক্ষেত্রে যখন কোনো পণ্ডিত ব্যক্তি বা যখন কোনো চিন্তাবিদ কোনো বক্তব্য পেশ করেন, তখন সেটা কোনো না কোনোভাবে সমসাময়িক বা ওনার সময়কালের পরিস্থিতি এবং পরিবেশের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়ে থাকে। তো ঠিক তদ্রূপ এটা বলা বাহুল্য যে রুশো তৎকালীন পরিস্থিতি এবং পরিবেশের একজন সন্তান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি রুশোর জন্ম 1712 সালে 1712, এবং 1778 উনি মারা যান। তো এই সময়কার যে ঘটনাবলী বা এর ঠিক আগের কিছু ঘটনাবলী যেগুলো রুশোকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল বা রুশোর চিন্তাধারার উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 1688 সালে, অর্থাৎ 1688 সালে আমরা দেখি কি ওই সময় ইংল্যান্ডে যে আত্মপাতহীন বিপ্লব যেটা সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবের ফলশ্রুতিতে আমরা দেখতে পাই সেখানকার নাগরিক তাদের অধিকার অর্জনের জন্য বা আমরা বলতে পারি যে সেখানকার নাগরিক তাদের অধিকার অর্জন করতে পেরেছিল। অর্থাৎ রক্তপাতহীন বিপ্লবের ফলশ্রুতিতে বা ফলস্বরূপ আমরা দেখি কি সেখানে রাজকীয় স্বৈরাচার এবং অত্যাচারের বিরুদ্ধে মানুষ সেই বিপ্লব ঘটিয়েছিল, এবং যেটার ফলশ্রুতিতে বিল অফ রাইটস বা অধিকারের সনদ এর মাধ্যমে সেখানকার জনগণ গণতান্ত্রিক যে অধিকার তাদের যে অধিকার, সেই অধিকারগুলো বুক করেছিল। তো যাই হোক, এই হচ্ছে প্রেক্ষাপট সেই রুশোর সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে রুশো কি বলেছেন, বা সেটা থেকে আমরা কি বুঝি বা কি বুঝতে পারবো, সেটা নিয়ে আমি আলোচনাতে আসছি। তো স্টেট অফ নেচার সম্পর্কে রুশোর ধ্যান ধারণা কেমন ছিল, সেটা যদি আমরা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি, তাহলে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সম্পর্কেও বুঝতে আমাদের সুবিধা হবে। দেখো, রুশোর মতে রুশো বলেছেন যে প্রকৃতির রাজ্য একটা সুখকর বা একটা শান্তিপ্রিয় বা একটা শান্ত পরিস্থিতি বা পরিবেশ সেখানে ছিল। ওই সময়ে যারা আমরা কি বলবো, যে উনি বলেছেন স্যাভেজ কারা, যারা বন্য মহামানব বলেছেন, নোবেল স্যাভেজ বলেছেন উনি। নোবেল স্যাভেজ হিসাবে সেই সমস্ত প্রকৃতির রাজ্যের যে মানুষ বসবাস করতো তাদেরকে নোবেল স্যাভেজ বা মহামানব হিসাবে উনি উল্লেখ করেছেন, এবং বলেছেন যে ওই সময়ে ওই লোকেরা একটা শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে বসবাস করত, বা সেখানে একটা শান্তি বিরাজ করছিল বা শান্তির একটা পরিবেশ ছিল। এবার যদি সেই শান্তির পরিবেশের দিকে আমরা যদি সেটার দিকে লক্ষ্য রাখি, দেখা গেছে কি তারা ওই পরিস্থিতিতে যারা নোবেল সেভেজ হিসাবে বা মহান বন্যজীব হিসাবে যে মানুষদের উনি উল্লেখ করেছেন, তারা চুক্তির মাধ্যমে বা চুক্তি সম্পাদন করে সার্বভৌম কর্তৃত্ব সাধারণ ইচ্ছার উপর ন্যস্ত করেছিল, এবং সেই সাধারণ ইচ্ছার দ্বারা তারা পরিচালিত হয়েছিল। এক প্রসঙ্গত এই বিষয়টা উল্লেখ করতে হবে আমাদেরকে, যে যেখানে দেখা গেছে হবস এবং লক, ওনার যে আরও দুজন যে ব্যক্তি বা দার্শনিক যারা সামাজিক চুক্তি নিয়ে কথা বলেছেন, তাদের চিন্তাধারা থেকে একটু দূরে সরে গিয়ে বা একটু অন্য আঙ্গিকে উনি প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করেছেন। হবস এবং লক, আমরা জানি হবসের মতে প্রকৃতির রাজ্য ছিল একটা অশান্ত পরিবেশ ছিল, যেখানে মানুষের জীবন দুর্বিষহ ছিল, যেখানে কোনো সামাজিক সাম্য ছিল না, যেখানে নিজেদের মধ্যে কলহে লিপ্ত ছিল, একটা কদর্যময় একটা পরিস্থিতি ছিল। এবং ধীরে ধীরে পরবর্তীকালে উনি সামাজিক চুক্তির কথা বলেছেন। লক কি বলেছেন? লক বলেছেন যে তথাগত বা মানে হবসের মতো উনি প্রকৃতির রাজ্যকে সেই রকমের কদর্যময় বা সেটা খুব দুর্বিষহ এই রকমের তুলে ধরেননি। তো পক্ষান্তরে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে অনেকটা বেটার ছিল প্রকৃতির রাজ্য, এবং সেখানে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ ছিল। কিন্তু বিভিন্ন কারণে, যে কারণে উনি বলেছেন যে চুক্তির মাধ্যমে সামাজিক বা এই ধরনের কোনো সংগঠন গড়ে উঠেছিল বা রাষ্ট্র গড়ে উঠেছিল, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু যেটা আমাদের বলার উদ্দেশ্য সেটা হচ্ছে রুশো কী ভেবেছেন প্রকৃতির রাজ্য সম্পর্কে। রুশো ভেবেছেন এমন একটা পরিবেশ ছিল, শান্ত পরিবেশ ছিল,
শান্তির বাতাবরণ ছিল, যেখানে প্রত্যেকে একটা শান্তির পরিবেশে বসবাস করত। এবং একটা সময়ে মানুষ তাদের নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করে যে সার্বভৌম যে ক্ষমতা, সেই ক্ষমতা সাধারণ ইচ্ছার হাতে দিয়ে দিল, এবং সেই সাধারণ ইচ্ছার মাধ্যমে তারা পরিচালিত হওয়া শুরু করলো বা পরিচালিত হতে লাগলো, এবং যার পরিণামে তারা বিভিন্ন ধরনের অধিকারগুলো তাদের বুক করতে লাগলো বা বুক করতে সক্ষম হলো। কিন্তু তাহলে যে সামাজিক চুক্তির কেন প্রয়োজন হলো, কেন মানুষ চুক্তি সম্পাদন করলো, এটার প্রত্যুত্তরে রুশো এখানে বলেছেন যে দেখা গেছে একটা সময় যাকে উনি স্বর্গীয় একটা পরিবেশের সাথে তুলনা করেছিলেন, সেই স্বর্গীয় পরিবেশ আর স্বর্গীয় পরিবেশ থাকলো না, মনে হলো একটা সর্প সেখানে এসে ঢুকে গেল, সেই স্বর্গীয় উদ্যানে একটা সাপ এসে ঢুকে গেল, এবং সেই সাপটা সাথে উনি সাপ যাকে বলেছেন সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তিকে উনি একটা সাপ হিসেবে উল্লেখ করেছেন, যে সাপ নাকি সেই শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়েছিল। কারণ ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের মধ্যে যে বিশ্বাসহীনতা, সেই বিষয়গুলো থেকে মূলত মানুষ কি করতে লাগলো, যে নিজেদের সম্পদ বা ব্যক্তিগত সম্পদের প্রতি ঝুঁকতে লাগলো, বা ব্যক্তিগত সম্পত্তি বা সম্পদ আহরণের পেছনে লেগে গেল। পরিণামে দেখা গেল কি সমাজের মধ্যে একটা ভারসাম্যহীনতা দেখা গেল, এবং যার ফলস্বরূপ সমাজ ধীরে ধীরে শান্তর পরিবেশ থেকে অশান্ত বা অশান্তির একটা পরিবেশ সেখানে গড়ে উঠতে শুরু করলো। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই ব্যক্তিগত সম্পত্তি একটা সর্পের আকারে আবির্ভূত হলো মানুষের জীবনে, এবং প্রকৃতি রাজ্যের যে নন্দনকানন, যেটা স্বর্গীয় উদ্যান, যেটা রুশো উল্লেখ করেছেন, সেটা আর সেখানে থাকলো না। একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হলো, এবং মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তি আহরণের বা সংগ্রহের জন্য একটা কি বলবো যে জোরালো বা একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা লেগে গেল, যার কারণে দেখা গেছে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য সংকট মানুষকে ব্যক্তিগত সম্পত্তির দিকে ঝুঁকতে শুরু করলো বা শুরু করালো। তো পরিস্থিতি বা পরিবেশের কারণে দেখা গেছে সেই প্রকৃতি রাজ্যের যে মনোরম মনোমুগ্ধকর স্নিগ্ধ যে পরিবেশ ছিল, সেই পরিবেশ থাকলো না। মানুষ তখন বিকল্প একটা চিন্তাধারা শুরু করলো, এবং সেখান থেকেই রুশো ধীরে ধীরে ওনার যে সামাজিক চুক্তি মতবাদ সেটা তুলে ধরেছেন বা সেটা আমাদের সামনে নিয়ে এসছেন। তো আমি এই পার্টে আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট এবং কিভাবে সেটা আসলো সামাজিক চুক্তি মতবাদ, রুশো কি সেটা প্রকৃতির রাজ্য সম্পর্কে কি মত পোষণ করতেন বা ওনার কি ভাবনা ছিল সেটা সম্পর্কে আলোচনা করলাম। পার্ট 2তে আমি একদম ডিরেক্টলি আমি সামাজিক চুক্তি নিয়ে রুশোর যে ধ্যান ধারণা সেটা তুলে ধরার চেষ্টা করব। তোরকে ধন্যবাদ।